গত ১৪ই আগস্ট ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের সাথে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এক অতি গোপন ফোনালাপ হয়। আর ঠিক তার ৪ দিন পরই সিরিয়ার কৌশলগত আবু আল দুহুর বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি সিরিয়ার তুর্কি সেনা উপস্থিতি ঠেকাতে এই পদক্ষেপ। তবে তেল আবিবের ধমককে তোয়াক্কা না করে নতুন সিরীয় সরকার এখন সরাসরি পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের সাথে শক্তিশালী মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। একই সাথে নেতানিয়াহুকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। অন্যদিকে সংঘাতের দাবানল এবার আছড়ে পড়তে যাচ্ছে ইউরোপের বুকে। ট্রাম্প প্রশাসন যখন ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক ডি-ডে বা অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছে, ঠিক তখনই ৪ মাসের রেকর্ড $৭৫০ কোটি তেল বিক্রি করে বিশ্বকে চমকে দিয়েছে তেহরান। তার উপরে ইরানের হুঁশিয়ারি, আমেরিকা যদি সংঘাতকে আরও বাড়ায়, এবার ইউরোপে থাকা মার্কিন যত ঘাঁটি আছে সব ঘাঁটিতে আঘাত করবে ইরান। শুধু তাই নয়, সমুদ্রের তলদেশে যে সমস্ত সাবমেরিন ক্যাবেল রয়েছে, সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ যে সাবমেরিন ক্যাবেলের ওপর নির্ভরশীল, সেই ক্যাবেলেও আঘাত করার হুমকি দিয়েছে ইরান। একদিকে আমেরিকার অস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে আমেরিকার মিত্রদের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। অন্যদিকে ইরান, সিরিয়া এবং তুরস্কের এই ত্রিপক্ষীয় জোটের বিস্ফোরক একতা বিশ্ব রাজনীতিকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, তার পুরো পটভূমির আদ্যপ্রান্ত আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। চলুন শুরু করা যাক। প্রথমেই সংবাদ যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইসরায়েলি গোয়েন্দা প্রধান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানির গোপন ফোনালাপের বিষয়। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি গত ১৪ই আগস্ট ফোনে কথা বলেছেন। তাদের আলোচনায় সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি প্রধান আলোচ্য বিষয় ছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে সিরিয়ায় তুরস্কের সেনা মোতায়েন, অস্ত্র সরবরাহ এবং ড্রোন দেওয়ার বিষয় নিয়ে ইসরায়েলের উদ্বেগ তুলে ধরা হয়। গোফম্যান তুরস্কের মাধ্যমে সিরিয়ার সেনাবাহিনীতে অস্ত্র সরবরাহের বিষয়ে জানতে চান পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানির কাছে। এই ফোনালাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা ইসরায়েল এবং সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন নতুন সরকারের সবচাইতে উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম সরাসরি ফোনালাপ। এর আগে এত উচ্চ পর্যায়ের কারোর সাথে ইসরায়েল এবং সিরিয়ার কারোর মধ্যে যোগাযোগ বা সরাসরি ফোনালাপ হয়নি। কিন্তু এই ফোনালাপটি যে ভালো কোনো ইঙ্গিত ছিল না, তার প্রমাণ হচ্ছে ঠিক এই ফোনালাপের ৪ দিন পর ইসরায়েল হামলা চালিয়েছে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আবু আল তুহুর বিমান ঘাঁটিতে। এখানে ৮টি বিমান হামলা চালানো হয়েছে। হামলায় বিমানবন্দরটির রানওয়ে এবং সামরিক সরঞ্জাম রাখার যে স্থাপনা রয়েছে সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হচ্ছে যে এই বিমান হামলা চালানোর কিছুক্ষণ আগেও সেখানে তুরস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এই যে বিমানবন্দরটি, এটির রানওয়ের সম্প্রসারণ কাজ এবং মেরামত কাজ করছিল তুরস্কের একটি সংস্থা। সেটি সামরিক না বেসামরিক সেটি নিয়ে বিতর্ক রয়েছে, তবে তুরস্ক এখানে উন্নয়ন কাজ করছিল এটি নিশ্চিত। এবং তুরস্কের উপস্থিতি দেখেই এই বিমানবন্দরটিতে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল দাবি করে সিরিয়া ওই বিমান ঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের কাছাকাছি চলে গিয়েছিল এবং এ বিষয়ে ইসরায়েল আগেই সিরিয়াকে সতর্ক করেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলছে, তুরস্কের এমন সামরিক উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। এই যে বিমানবন্দরটি যেখানে তুরস্কের কিছু সংস্থা উন্নয়ন কাজ করছিল, এটি তুরস্ক সীমান্তের ৭০ কিলোমিটার কাছাকাছি এবং ইসরায়েল সীমান্ত থেকে সিরিয়ার এই অংশটি প্রায় ৪৫০ কিলোমিটার দূরে। ৪০০ কিলোমিটার দূরে এসে সে বিমান হামলা চালিয়ে বলছে এখানে তুরস্কের উপস্থিতি সিরিয়ার জন্য, ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েল তুরস্ক সীমান্তে ৭০ কিলোমিটার কাছে যুদ্ধ বিমান নিয়ে চলে এসেছে, এটা তুরস্কের জন্য কোনো
নিরাপত্তা শঙ্কা না। সিরিয়ার জন্য এখানে কোনো নিরাপত্তার সমস্যা না। কিন্তু ইসরায়েলের জন্য নিরাপত্তা সমস্যা। সব জায়গাতে দেখবেন যেখানেই ইসরায়েল হামলা করে সেখানে তারা বললে আমাদের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু সে কারো নিরাপত্তার জন্য হুমকি না। সবাইকে শেষ করে ফেললেই সে নিরাপদ। পৃথিবীর ধ্বংস যেদিন হয়ে যাবে সেই দিন এই দখলদার রাষ্ট্রটি নিরাপদ হয়ে যাবে। তুরস্ক ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং হামলাকে সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। একই ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, ইসরায়েল তুরস্ক ও সিরিয়ার মধ্যে ভুল বুঝাবুঝি থেকে ভবিষ্যতে সংঘাত ঠেকাতে একটি যোগাযোগ ও সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন। এদিকে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধ নয় বরং দেশ পুনর্গঠন এবং স্থিতিশীলতা চায় সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি অভিযোগ করেন, ইসরায়েল সিরিয়াকে স্থিতিশীল বা শান্ত হতে বা পুনর্গঠনের সুযোগ দিতে চায় না। তিনি জানান, সিরিয়া নিজেদের দেশ পুনর্গঠন এবং পুরো অঞ্চলের স্থিতিশীলতা চায়। তারা ইসরায়েলের সাথে কোনো যুদ্ধে জড়াতে চায় না, বরং সিরিয়ার ওপর ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ হোক, সেটাই তাদের মূল চাওয়া। সিরিয়া এখানটায় মনে হচ্ছে যে তারা কিছুটা রণভঙ্গ দিয়েছে এবং তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে সিরিয়ার যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে সিরিয়া যুদ্ধের জন্য প্রস্তুত। কি পদক্ষেপ? এই মুহূর্তে সবচাইতে বড় ব্রেকিং নিউজ, ভূমধ্য সাগরে নৌতৎপরতা বৃদ্ধি পেয়েছে। সিরিয়ায় অস্ত্র পাঠানোর শঙ্কা তৈরি হয়েছে। তুরস্ককে নিয়ে নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের নৌবাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি ও ইসরায়েলি যুদ্ধজাহাজের কাছাকাছি তাদের শক্তি প্রদর্শন নিয়ে উদ্বেগে রয়েছে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, সিরিয়ায় অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরক্ষা ও গোয়েন্দা প্রধানদের নিয়ে জরুরি নিরাপত্তা বৈঠক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার মূল আলোচ্য বিষয় তুরস্ক। এর পাশাপাশি ইসরায়েল ন্যাটো চুক্তির পঞ্চম অনুচ্ছেদ পর্যালোচনা করে দেখছে। পঞ্চম অনুচ্ছেদ হচ্ছে সেই অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে ন্যাটোভুক্ত কোনো একটি দেশের ওপর হামলা মানে ওই দেশটির সাথে সমগ্র সকল ন্যাটো সদস্যের ওপর হামলা। ওয়ান ফর অল, অল ফর ওয়ান, অর্থাৎ একজনের ওপর যদি হামলা হয় সবাই মিলে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়বে, কিংবা একজনও যদি থাকে সে সবার হয়ে লড়াই করবে। ইসরায়েলের মতো হচ্ছে এই চুক্তি কেবল তুরস্কের নিজস্ব ভূখণ্ডকে রক্ষা করে। সিরিয়া বা উত্তর সাইপ্রাসে অবস্থানরত তুর্কি সেনাদের জন্য এটি প্রযোজ্য নয়। ইসরায়েল এখানে বলতে চাইছে, এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সম্ভবত সিরিয়াতে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সরাসরি একটি সংঘাতের সূত্রপাত হবে। এখন ইসরায়েল বোঝাতে চাইছে এই সূত্রপাতটা যেন ন্যাটোর সাথে ইসরায়েলের লড়াই পর্যবসিত না হয়। এখন কিভাবে ন্যাটোকে সে বাধা দিবে? ন্যাটোকে সে বলছে যে তোমার যে ৫ নাম্বার আর্টিকেল আছে যেখানে বলা হচ্ছে যে একজনকে আক্রমণ করা মানে সবার বিরুদ্ধে আক্রমণ এবং সবাই মিলে আক্রমণকারীকে তোমরা আঘাত করবে বা তার বিরুদ্ধে যুদ্ধ করবে, এইটা শুধুমাত্র ভূমির ভেতরে যদি হয়ে থাকে, তুরস্ক ন্যাটো সদস্য, তুরস্কের রাষ্ট্রের ভূমির ভেতরে যদি এই ধরনের কোনো আক্রমণ হয় তখন এই আর্টিকেল প্রযোজ্য হবে, বাইরে এই আর্টিকেল প্রযোজ্য হবে না। তুরস্কের বাইরে তুরস্কের সাইপ্রাসে তুরস্কের সেনা আছে, সিরিয়াতে তুরস্কের সেনা আছে। এইখানে আমি যদি তুরস্কের সাথে সরাসরি লড়াইয়ে চলে আসে, এইখানে কিন্তু ন্যাটোর এই রুল অ্যাপ্লাই হবে না। তোমরা সবাই ন্যাটো আমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। কেন? কারণ তুরস্কের ভূখণ্ডের বাইরে এই যুদ্ধটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ন্যাটো কি করবে সেই ডিরেকশন তুরস্ক কিভাবে দিচ্ছে? আমেরিকা এখানে কি বলছে? যদিও আমরা খুব ভালো করে জানি যদি ন্যাটো এখানে জড়াবে না তুরস্কের হয়ে, যতই তুরস্ক ন্যাটো সদস্য হোক, আমেরিকা শেষ পর্যন্ত ইসরায়েলের পক্ষই নেবে, তুরস্কের পক্ষ নেবে না। যতই তুরস্কের সাথে আমেরিকার সম্পর্ক ভালো থাকুক। কিন্তু কথা হচ্ছে ইসরায়েল এই যে বলে দিচ্ছে যে তুরস্কের ভূমির বাইরে সেহেতু এখানে ন্যাটো আসতে পারবে না। অনুচ্ছেদ যেটা আছে এটা সীমানার ভেতরে। তাহলে আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল, আফগানিস্তানে যে লড়াই করেছিল,
সেখানে আমেরিকা কিভাবে গিয়েছিল? তো ন্যাটো সদস্যদেরকে কিভাবে নিয়ে গিয়েছিল? আফগানিস্তান তো আমেরিকার ভূমির ভেতরে না। ইরাকে যখন ন্যাটো জোটের হামলা হয়েছিল, ইঙ্গো-মার্কিন হামলা হয়েছিল, সেখানে তারা ন্যাটোকে কিভাবে নিয়ে গিয়েছিল? সাদ্দাম হোসেন কি আমেরিকার ভেতরে যেয়ে বসেছিল? না ইরাকটা আমেরিকার ভেতরে? ন্যাটোর পথ নির্দেশনা, ডিরেকশন এখন ইসরায়েল দিচ্ছে। এই যখন অবস্থা, তখন একটা বিধ্বংসী বিবৃতি প্রকাশিত হয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইবানির পক্ষ থেকে। সিরিয়া জানিয়েছে সৌদি, তুরস্ক, পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার কথা ভাবছে সিরিয়া। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি। পাকিস্তানের ইসলামাবাদে এই কথা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইবানি। সাইবানি জানান, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক এই অঞ্চলের অন্যতম প্রধান দেশ হওয়ায় সিরিয়া তাদের হাতে থাকা বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছে। সিরিয়া কাকে নিজেদের মিত্র বা অংশীদার হিসেবে বেছে নেবে তা ঠিক করে দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি তুরস্ককে এমন এক মিত্র হিসেবে উল্লেখ করেন যারা গত ১৪ বছর ধরে সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ দেখা যাচ্ছে সিরিয়ার পক্ষ থেকে। একদিকে সিরিয়াতে সৈন্য এবং যুদ্ধজাহাজ, প্রতিরক্ষামূলক আক্রমণাত্মক অস্ত্র পাঠানোর কথা স্বীকার করে নিয়েছে তুরস্ক। ইসরায়েল তারা বলছে তুরস্ক এখানে তার অবস্থান এবং শক্তি, প্রতিরক্ষা যুদ্ধ শক্তি বৃদ্ধি করছে সিরিয়ার ভেতরে। সিরিয়া বলছে আমরা যোগ দেব তাদের চুক্তির ভেতরে, মক্কা চুক্তির ভেতরে, যেখানে পাকিস্তানের পারমাণবিক শক্তি, সৌদির অর্থ এবং তুরস্কের প্রযুক্তি, ড্রোন আমাদেরকে রক্ষা করতে সহযোগিতা করবে। এটি ইসরায়েলের জন্য প্রচণ্ড রকম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এবং সিরিয়া যে ইসরায়েলের দালাল নয়, যারা বলে থাকে যে এই সরকার ইসরায়েলের দালাল, ইরানকে ধ্বংস করতেই সিরিয়ার এই সরকার ক্ষমতায় এসেছে, তারা কিন্তু এখানে ভুল প্রমাণিত হয়েছে। এই যখন অবস্থা, তখন ইসরায়েলের সেনাপ্রধান ইয়ার জামিল পরিদর্শনে গিয়েছেন সিরিয়ার ভূখণ্ড। যে সমস্ত ভূখণ্ড সিরিয়ার দখল করে রেখেছে ইসরায়েল, সেই ভূখণ্ডে পরিদর্শন করছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়ার জামিল। চলে যাচ্ছি পরের সংবাদে। কৃতকর্ম স্বীকার করলে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা করতে পারে সিরিয়া। ইরানের সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারে দামেস্ক পাকিস্তানের মধ্যস্থতা মেনে নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি জানান, তার ইসলামাবাদ সফরে এমন কোনো প্রস্তাব আসেনি। তবে ভবিষ্যতে এই আলোচনার পথ তিনি খোলা রেখেছেন। তিনি বলেন, সিরিয়া ও সিরিয়ার জনগণের সঙ্গে অতীতে কী করা হয়েছে ইরান যদি তা স্বীকার করে নেয়, তবেই ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আলোচনা হতে পারে। আর সেই পরিস্থিতিতে দামেস্ক পাকিস্তানের মধ্যস্থতার ভূমিকাকে স্বাগত জানাবে। দর্শক, খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। যেই সিরিয়ার ১৫ লক্ষ মানুষ বা ১৭ লক্ষ মানুষ ইরানের, রাশিয়ার বাশার আল আসাদের নির্যাতনে নিহত হয়েছে, সেই সিরিয়া বলছে প্রয়োজনে আমরা ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করব। তারা যদি স্বীকার করে নেয় তারা আমাদের সাথে যা করেছে সেটি তারা ভুল করেছে, তারা তাদের ভুল স্বীকার করে, তাহলে আমরা তাদের সাথে সম্পর্ক তৈরি করতে পারি। এবং এটি সিরিয়ার রাজনৈতিক নেতৃত্বের যে প্র্যাগমেটিক, যে দূরদর্শিতা, সেটি প্রমাণ করে। আসাদ আল সাইবানি আরও বলেছেন, ইসরায়েল চায় না যে সিরিয়া দেশে স্থিতিশীলতা নিয়ে আসুক বা দেশ পুনর্গঠন করার মতো কোনো সুযোগ পাক। আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা সিরিয়া ও এই অঞ্চলের স্থিতিশীলতা চাই। আমরা ইসরায়েলের সাথে কোনো যুদ্ধে জড়াতে চাই না, এবং আমরা ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে তার আগ্রাসন বন্ধ করুক, শুধুমাত্র এটিই চাই। ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ খোলা রেখে, সব ধরনের পদক্ষেপ নিয়ে তারা বলছে আমরা যুদ্ধ চাই না। এর চাইতে প্র্যাগম্যাটিক রাজনীতি আর কি হতে পারে? শুধুমাত্র যে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে বলছে সিরিয়া, তা কিন্তু নয়। সিরিয়া আরও একটি কাজ করছে, সেটি হচ্ছে সিরিয়ার যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে কুর্দি প্রতিষ্ঠানগুলোর একীভূতকরণ বা মার্জ করে ফেলার কাজটা তারা সম্পন্ন করে ফেলেছে।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের প্রধান মজলুম আবাদি ঘোষণা করেছেন এসডিএফ এবং আসাইশ বাহিনীকে সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাঠামোর সঙ্গে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখেছি যখন আহ, ইসরায়েল কারোর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়, তারা শুধুমাত্র যে তাদের ইসরায়েল বিমান হামলা বা সেনাবাহিনী নৌবাহিনী দিয়ে হামলা করে তাই নয়, ওই দেশটির ভেতর থেকে বিশৃঙ্খলা তৈরি করে ইসরায়েল, যেটা ইরানে তারা করেছে। ইরানের ভেতরে বিদ্রোহের নামে মোসাদের এজেন্টরা অব্যাহতভাবে হামলা আক্রমণ করেছে। একই পরিস্থিতি দেখা গিয়েছে অন্যান্য দেশগুলোতেও। সিরিয়ার ভেতরে যেন, যদি সিরিয়া ইসরায়েলের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়, সিরিয়ার ভেতর থেকে যেন ইসরায়েল কাউকে ব্যবহার করতে না পারে, সেই জন্য কুর্দি বিদ্রোহীদেরকে একীভূত করার কাজটি সম্পন্ন করে ফেলেছে ইরান। এর ফলে কি হয়েছে, যেই সিরিয়ার মাত্র 5% হচ্ছে কুর্দি বাহিনী, সেই সিরিয়াতে 30% ভূমি কুর্দিরা দখল করে রেখেছিল। শুধু তাই নয়, পুরো সিরিয়ার যত তেল গ্যাস সহ জ্বালানি সম্পদ রয়েছে তার 70% ছিল এই 30% ভূমিতে, অর্থাৎ কুর্দি নিয়ন্ত্রিত ভূমিতে। সিরিয়ার 70% সম্পদ 5% কুর্দিরা জবরদখল করে রেখেছিল। এই কুর্দিদেরকে তারা একসাথে করে সিরিয়ার রাষ্ট্রীয় সেনাবাহিনীর সাথে একীভূত করে ফেলেছে। এখন যদি যুদ্ধ শুরু হয় এবং সিরিয়ার সেনাবাহিনী যায়, এই যে কুর্দি সশস্ত্র গোষ্ঠী আছে যারা এখন সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত, তারা বাধ্য হবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। শুধু তাই নয়, নেতানিয়াহুকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদনের প্রস্তুতি নিয়েছে তুরস্ক। এই ঘোষণাটি দিয়েছে তুরস্কের আইনমন্ত্রী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বারবার জিম্মি করার কারণে এই পদক্ষেপ নিয়েছে তুরস্ক। একদিকে যখন সিরিয়া প্রচণ্ডভাবে চাপ তৈরি করছে, সিরিয়াতে অস্ত্র পাঠাচ্ছে তুরস্ক, এবং শুধু তাই নয়, কূটনৈতিকভাবেও নেতানিয়াহুকে চাপে রাখার জন্য তার ওপর এই গ্রেফতারি পরোয়ানার উদ্যোগ নিয়েছে তুরস্ক। ইসরায়েলের ওপর ডিপ্লোম্যাটিক চাপ প্রয়োগের সর্বশেষ তুর্কি প্রচেষ্টা এটি। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন নেতানিয়াহু ইচ্ছা করে তুরস্কের সাথে ঝামেলা বাড়াচ্ছেন। এহুদ বারাক আরো বলেছেন, নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সুবিধা নিতে চাইছে নেতানিয়াহু। নির্বাচনের আগে মানুষের মনে ভয় তৈরি করে রাজনৈতিক সুবিধা নেয়াই তার লক্ষ্য। এই কাজকে তিনি চরম বেপরোয়া, বোকামি ও নোংরামি বলে মন্তব্য করেছেন। এহুদ বারাকের মতে, তুরস্ক তো আর ইরান বা সিরিয়ার মতো দেশ নয়, তাই যুক্তরাষ্ট্রের সাহায্যে আলোচনা করে তুরস্কের সাথে সমস্যা মেটানো সম্ভব। তার অভিযোগ হলো, দেশের নিরাপত্তার কথা না ভেবে নেতানিয়াহু এখন নিজের ক্ষমতাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই চিন্তাতেই বেশি ব্যস্ত। আমরা জানি আগামী অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং নির্বাচনের আগে যুদ্ধ একটি ভাব নিয়ে ভোটারদের মধ্যে নিজের অবস্থানকে ধরে রাখা। আমরা জানি যে এর আগের নির্বাচনে নেতানিয়াহুর জোট পরাজিত হয়েছিল কিছু উগ্রপন্থী, কট্টর চরমপন্থীদেরকে, যাদের মধ্যে একটা বা দুইটা আসন আছে, তাদেরকে দলে নিয়ে তিনি কোনো মতে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, এবং মূল সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। আবার যখন সামনে অক্টোবর মাসে ইসরায়েলের নির্বাচন, তার আগে যুদ্ধকে আরো বাড়িয়ে মানুষকে ভয় দেখানো যে আমাকে ভোট না দিলে এই যুদ্ধে হেরে যাবে ইসরায়েল, এবং ইসরায়েল হেরে গেলে তোমাদের বিপর্যয়ের কোনো শেষ থাকবে না, এই ভয়টা, এই জুজুর ভয় দেখিয়ে আবার ক্ষমতায় আসতে যাচ্ছে, এবং তার জন্য তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলকে নামিয়ে দিয়ে একটা জুয়া খেলতে চাইছে নেতানিয়াহু। এদিকে অদ্ভুত একটি খবর প্রকাশ পেয়েছে, যেদিক যুদ্ধ নৌ অবরোধের মধ্যেও 4 মাসে $750 কোটি তেল বিক্রি করেছে ইরান। 2026 সালের প্রথম 4 মাসে তেল বিক্রি থেকে $750 কোটি বা 91,500 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স। রেল মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এই হিসাব প্রকাশ করা হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের তুলনায় 1.5 গুণ বেশি। উল্লেখযোগ্য বিষয় হলো, 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, অর্থাৎ ওই 4 মাসের সময়ের প্রায় 2 মাস যুদ্ধের মধ্যেই কেটেছে।
তবু ইরানের তেল সম্পর্কিত বৈদেশিক মুদ্রা আয় গত বছরের তুলনায় এই বছর বৃদ্ধি পেয়েছে। ইরানের এই বৈদেশিক মুদ্রা আয়কে ভালোভাবে নিতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানের বিরুদ্ধে যাবৎকালের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান পরিচালনা করা হবে। এই কঠোর পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে বা অর্থনৈতিক সর্ববৃহৎ যুদ্ধ এবং নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ বলে আখ্যায়িত করা হয়েছে। এমনকি ইরানকে সাহায্যকারী দেশগুলোকেও হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প ঘোষণা দিয়েছে যে সমস্ত দেশ বা প্রতিষ্ঠান ইরানকে আর্থিকভাবে সাহায্য করবে তাদেরকেও চরম পরিণতির শিকার হতে হবে। মূলত তেলের চালান ও অর্থ স্থানান্তরের মতো পথগুলো পুরোপুরি বন্ধ করে ইরানকে বিশ্ব থেকে একঘরে করতেই এই ব্যবস্থা নিতে যাচ্ছে ট্রাম্প। ইরানও বসে নেই। ইরান হুঁশিয়ারি দিয়েছে যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে বিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত অস্ত্রের তুলনায় আরও উন্নত ও উল্লেখযোগ্যভাবে বেশি বিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে ইরান। বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেন সম্ভাব্য নতুন যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় আরও শক্তিশালী হবে এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র প্রয়োগ করা হবে, সূত্র প্রেস টিভি। ইরান আরও ঘোষণা দিয়েছে যুদ্ধ বাড়লে ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার পরিকল্পনা রয়েছে ইরানের। যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়ায় তাহলে ইউরোপে থাকা মার্কিন সামরিক সম্পদের ওপর হামলার বিষয়টি বিবেচনা করছে ইরান। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় আছে বুলগেরিয়া এবং সাইপ্রাসের মার্কিন ঘাঁটি। এর পাশাপাশি হরমুজ প্রণালীর সমুদ্রের তলদেশের সাবমেরিন ক্যাবেলও ইরানের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে। অর্থাৎ যদি ইরানের যুদ্ধ বিস্তৃত করার চেষ্টা করে আমেরিকা তাহলে ইরান সারা বিশ্বের ইন্টারনেট সংযোগের জন্য যেই সাবমেরিন ক্যাবেলগুলো ব্যবহার করা হয়, হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যে ক্যাবেলগুলো গিয়েছে ইউরোপ থেকে এশিয়াতে, সেই ক্যাবেলগুলো কেটে দেওয়া হবে। অর্থাৎ সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন তাদের কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হলে এই যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না। আর পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নতুন করে সংঘাত শুরু হওয়া প্রায় অনিবার্য হিসেবেই দেখছেন দেশটির কর্মকর্তারা, সংবাদটি জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। এদিকে একটি অদ্ভুত সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের যে সমস্ত মিত্র রয়েছে তারা এখন প্রশ্ন করছে ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আর কতটুকু বাকি আছে। এই যুদ্ধের ফলে গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কমে যাওয়ায় বিভিন্ন অঞ্চলে আমেরিকার বড় ধরনের সামরিক অভিযান চালানোর সক্ষমতা নিয়ে ক্রমশ সন্দেহ প্রকাশ করছে মিত্ররা। আমেরিকার মিত্রদের উদ্বেগের কেন্দ্রবিন্দু বদলে গেছে। যুক্তরাষ্ট্র মিত্রদেরকে রক্ষায় ইচ্ছুক কিনা সেই প্রশ্নের বদলে তারা এখন ভাবছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ায় একই সঙ্গে কার্যকরভাবে লড়াই করার মতো সামরিক ও শিল্প সক্ষমতা ওয়াশিংটনের আর অবশিষ্ট আছে কিনা। তবে অস্ত্রের তীব্র সংকটের এই খবর প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্টের লক্ষ্য পূরণের জন্য সামরিক বাহিনীর কাছে পর্যাপ্ত অস্ত্র মজুত রয়েছে এবং অস্ত্র নির্মাতাদের উৎপাদন বাড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। পেন্টাগনও অস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়ার দাবি উড়িয়ে দিয়েছে। তারা জানায় প্রেসিডেন্টের পছন্দ মতো স্থানে ও সময়ে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। সংবাদটি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এই অবরোধ যুদ্ধ শুধুমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান নিজেও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন আমরা যেহেতু এখন একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছি তাই এই অবস্থায় এখনই যুদ্ধ শেষ করা আমাদের জন্য ভালো। এই সংবাদটি দিয়েছে আনাদোলু এজেন্সি। ইরানের সর্বোচ্চ জাতীয় ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনি এবং তার আশেপাশের লোকজন যাই বলুক, ইরানের প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধ দ্রুততম সময়ে শেষ করার জন্য যথেষ্ট আগ্রহী বলে মনে হচ্ছে এবং ইরানও এই যুদ্ধে প্রচণ্ডভাবে সাফার করছে বা ইরানের নিজেরও প্রচণ্ড রকম ক্ষয়ক্ষতি হচ্ছে এই আলোচনা বা এই বক্তব্য বিবৃতির মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই অবস্থায় গাজা নিয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, আমরা কাতার ও তুরস্ককে গাজা থেকে বের করে দেব, এই পরিবর্তে মিশরকে গাজা নিয়ে আসব। তিনি বলেছেন, একটি মৌলিক বিষয় আপনাদেরকে বুঝতে হবে, এটি বোঝার জন্য আপনাকে কোনো প্রতিভাবান ব্যক্তি হতে হবে না। মিশর হামাসকে ঘৃণা করে, তারা মুসলিম ব্রাদারহুডকেও গভীরভাবে ঘৃণা করে। আপনি যদি পরিস্থিতি পরিচালনার জন্য কাতার ও তুরস্ককে নিয়ে আসেন, তারা হামাসকে শক্তিশালী করবে। আর আপনি যদি ইসরায়েলের সঙ্গে মিলে পরিস্থিতি পরিচালনার জন্য মিশরকে নিয়ে আসেন, তাহলে তারা হামাসকে ধ্বংস করে দেবে। নাফতালি বেনেটের সেই ভিডিও প্রতিবেদনটি আপনাদের সামনে প্রকাশ করছি। এদিকে গ্রিসের জঙ্গলে বারবিকিউ পার্টি করতে গিয়ে দাবানল লাগিয়ে দিয়েছে এক ইসরায়েলি। গ্রিসের ক্রিটে দাবানলের ঘটনায় ৩৫ বছর বয়সী এক ইসরায়েলিকে গ্রেফতার করা হয়েছে। দাবানলের বর্তমান পরিস্থিতি আপনাদের জন্য শেয়ার করছি। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জঙ্গলে বারবিকিউ পার্টি করতে গিয়েছিলেন এই ৩৫ বছর বয়সী ইসরায়েলি। এ সময় বাতাসে ভেসে আসা জ্বলন্ত আগুনের কণা থেকে দাবানলের সূত্রপাত হয়। তাই তাকে অবহেলাজনিত অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে গ্রিসে ব্যাপক পরিমাণ ইসরায়েলি অভিবাসী ইসরায়েলের পর গ্রিসে তাদের আরেকটি বাড়ি তৈরি করার পরিকল্পনা নিয়ে অভিবাসন করছেন। গ্রিসের বিভিন্ন সংস্থা বলছে এখানে ইসরায়েলিদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এবার নজর দেওয়া পাকিস্তানের দিকে। ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের রায়ের বিরুদ্ধে আপিল করেছে পাকিস্তান সরকার। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২ দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এবার সেই আদেশকে চ্যালেঞ্জ করেছে দেশটির সরকার। সরকারের দাবি, ইমরান খানের এখনই হাসপাতালে চিকিৎসার প্রয়োজন। এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই। তাকে এই সুবিধা দিলে অন্য বন্দীরাও একই সুবিধা দাবি করতে পারেন। এর আগে আদালত হৃদরোগ ও চক্ষু বিশেষজ্ঞ সহ একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন, সূত্র রয়টার্স। দর্শক, এই ছিল এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।